প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 2026 সালের নতুন বইয়ের 159 পৃষ্ঠার যে জ্যামিতির বৃত্ত বিষয়ক আলোচনা রয়েছে সেটা সলভ করছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে নিচের আকৃতিগুলোর নাম কি এবং এই আকৃতিগুলো আমরা কিভাবে আঁকতে পারি। তো সবই দেখো বৃত্তাকার একটা আকৃতি বা গোলাকার আকৃতি। তো এখানে বলা হয়েছে চুড়ি, বোতলের সিপি, যে জিনিসগুলো আসলে গোলাকার সেই জিনিসটা যদি এখানে রেখে তার চারপাশে এইভাবে পেন্সিল বা কলম দিয়ে আমরা ঘোরাই তাহলে বৃত্ত আসবে। এটা আসলে তেমন কিছু না। তবে এইখানে আমাদের যেটা জানতে হবে যে আসলে বৃত্তের সংজ্ঞা কি, বৃত্ত কাকে বলে, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। তো এটা বইয়ে আসলে দেখা যাচ্ছে ভালো গোছানো নেই, তোমাদের এইভাবে পড়তে হবে যে একটি বিন্দুকে, আমরা ছবি এঁকে বিষয়টা বোঝাবো, একটি বিন্দুকে স্থির রেখে স্থির রেখে স্থির রেখে যদি অপর অপর একটি অপর একটি চলমান বিন্দু, অর্থাৎ একটা বিন্দু স্থির থাকবে আর একটা বিন্দু চলবে, তো সেই চলার শর্তটা কি দেখো, একটি বিন্দুকে স্থির রেখে যদি অপর একটি চলমান বিন্দু তার চারপাশে চারপাশে সর্বদা, সর্বদা মানে কি সব সময়, সর্বদা সমান দূরত্ব রেখে একবার একবার ঘুরে আসে, একটু সংখ্যাটা বড় আসলে, ঘুরে আসে, হ্যাঁ, তবে সেই বক্ররেখাকে, তবে সেই বক্ররেখা মানে কি, যেটা বাঁকা, বক্র রেখাকে বৃত্ত বলে। দেখো আমরা কম্পাস দিয়ে যখন বৃত্ত আঁকি এই ঘটনাটাই হয়। এই যে একটা বিন্দুকে স্থির রেখে, অর্থাৎ আমি যে কম্পাসের কাঁটা যেখানে রাখবো সেটাকে হচ্ছে স্থির রেখে, অপর একটা বিন্দু বলতে এই পেন্সিলের সামনে যে মাথাটা এটা আর একটা বিন্দু, তাহলে কি হচ্ছে দেখো, একটি বিন্দুকে স্থির রেখে, এটা হচ্ছে এই বিন্দুটা, অপর একটা চলমান বিন্দু সেটা হচ্ছে এই যে এইখানে ধরলাম যে এটা একটা বিন্দু, ওর চারপাশে দেখো একবার ঘুরে আসবে কিন্তু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে। তার মানে কি, যে কম্পাসটা আমি কিন্তু নড়াই, এই যে দেখো এই বিন্দুটা থেকে এটাকে পরিধি বলা হয়, আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, এই যে এই মাপটা কিন্তু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলেছে। আর এই যে গোলাকার ক্ষেত্রটা তৈরি হলো, এটাকে আমরা বলছি আবদ্ধ বক্ররেখা। আবদ্ধ কেন, কোনো ফাঁকা রাখা হয়। তো এই প্রতিটা কথারই কিন্তু একটা করে গুরুত্ব আছে। তারপরে এখানে কেন্দ্রে তোমরা একটা ও বা যে কোনো নাম দিতে পারো। আর এইখানে যে কোনো জায়গায় একটা এ, একটা বি, এই পরিধির গায়ের সাথে ABC, তারপরে লিখে দিবে যে চিত্রে ABC একটা বৃত্ত। তো এই ছিল 159 পৃষ্ঠা। এরপর আমরা 160 পৃষ্ঠা একটু আগাবো। এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। আমরা যদি তিনটির চারদিকে, এগুলো আসলে কিছু না, কিভাবে বৃত্ত আঁকা হয়েছে সেটাই বলা হয়েছে। তো এই গোল আকৃতিটাকে বলা হচ্ছে বৃত্ত, যে বক্ররেখা বৃত্তটিকে আবদ্ধ করে রাখে তাকে বলা হয় পরিধি। তাহলে দেখো পরিধি কাকে বলে, এটা বইয়ে যেহেতু আছেই এটাই লিখবে, যে বক্ররেখা, অর্থাৎ এই যে গোলাকার ক্ষেত্রটা, হ্যাঁ, যে বক্ররেখা ওই বৃত্তটাকে আবদ্ধ করে রাখে তাকে বলা হয় পরিধি। পরিধির সংজ্ঞা আসলে অবশ্যই এটা দেবে। আর বৃত্ত কাকে বলে আসলে তোমরা এটাও লিখতে পারো, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটা বিন্দু থেকে সমান দূরে, ভিতরের বিন্দু হচ্ছে এটা, আর এখানে আমি যতগুলো বিন্দু নিই, হ্যাঁ, সেটাই বলা হচ্ছে যে বৃত্ততলে একটা আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু, অর্থাৎ এখানে যতগুলো বিন্দু নেবে এখান থেকে ভিতরের এই বিন্দুটার দূরত্ব কিন্তু সমান। তো বৃত্তের ভিতরের এই নির্দিষ্ট বিন্দুকে বলে বৃত্তের কেন্দ্র। এখন যদি পরীক্ষা দেখো বৃত্তের কেন্দ্র কাকে বলে, এটা আসে কেন্দ্র। তো আমি বৃত্তের যে সংজ্ঞাটা দিলাম তোমরা এটাও লিখতে পারো, অথবা বইয়ে যেটা আছে এখান থেকে, এই যে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত, এটা লিখতে হবে। তবে এটা খুবই একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা। হ্যাঁ, কেন্দ্র হচ্ছে যে বৃত্তের ভিতরে, বৃত্তের ভিতরের এই যে ওটা হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে বৃত্তের ভিতরের আহ, যে বিন্দু থেকে যে বিন্দু থেকে এই যে এটার নাম হচ্ছে পরিধি, এই গোলাকার ক্ষেত্রটা। তাহলে বৃত্তের ভিতরের যে বিন্দু থেকে পরিধির পরিধির প্রতিটি বিন্দু, অর্থাৎ এখানে বিন্দু নাই, তারপর আমরা একটা বিন্দু এইভাবে ধরতে পারি, তাহলে সেইখান থেকে দূরত্ব কিন্তু সবসময় সমান হয়।
বৃত্তের ভিতরের, তাহলে যে বিন্দু থেকে পরিধির প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব সমান, তো তাকে বলা হয় কেন্দ্র। এটা তোমরা লিখতে পারো। এরপর এইখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, কেন্দ্র থেকে দেখো এইখানে অনেকগুলো ছবি একসাথে দেওয়া হয়েছে। ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তাহলে এই যে আমি যে এইখানে দেখো এটা হলো কেন্দ্র, আর এই গোলাকার ক্ষেত্রটা হচ্ছে কি পরিধি। তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, অর্থাৎ এইখান থেকে আমি স্কেল বসিয়ে যদি এটা যোগ করি, তাহলে এখানে যদি আমি ধরো ডি নাম দিই, তাহলে এটা এই যে ওডি হলো অথবা ডিও, এটা একটা ব্যাসার্ধ। তো একটা বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ হতে পারে। আমি যদি এইখান থেকে এটা যোগ করি, মানে এই যে গোলাকার ক্ষেত্রটার গায়ের সাথে যোগ করলে সেটাই কিন্তু একটা করে ব্যাসার্ধ হবে। আমি এই দিকেও যোগ করতে পারি, তাহলে এটা হচ্ছে ওএফ। একটা বৃত্তের অসংখ্য পরিধি হতে পারে, যে কোনো দিকে যোগ করলেই হবে, এটা ওজি। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয়, কারণ আমরা এই মাপটা কিন্তু একই মাপেই এই গোলটা করেছি। তাহলে এখানে এই যে ওডি, ওই, ওএফ, ওজি, এই মানগুলো কিন্তু যত সেন্টিমিটার করেই হোক বা যত মিটার হোক না কেন, হ্যাঁ, সেই মাপগুলো সমান হবে। তাহলে ব্যাসার্ধ কাকে বলে আসলে আমরা এটাই বলবো যে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, অথবা তোমরা এই কথাটা আগে লিখতে পারো যে কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তো এবার আসো বৃত্তচাপ, পরিধির একটা অংশ। তার মানে এই বিষয়টা কি দেখো, যে এইখানে আমি ধরো এটা বৃত্ত আঁকলাম, তাহলে এই যে এই পুরোটা হচ্ছে পরিধি, তার একটা অংশ। অর্থাৎ আমি যে কোনো দুইটা পয়েন্ট এরকম বিন্দু যদি নেই, তাহলে এই যে এতটুকু একটা অংশ হলো, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারবো কি বৃত্তচাপ। ধরো এখানে এ নাম দিলাম, এটা বি, তাহলে এ বি একটা বৃত্তচাপ। এরকম অসংখ্য আমরা বৃত্তচাপ করতে পারি। যে কোনো দুইটা পয়েন্ট, যে কোনো দুইটা বিন্দু যদি এইভাবে নেই, তাহলে এটাও দেখো একটা পরিধির অংশ। আমি যদি এখানে সি নাম দিই, এটা ডি নাম দিই, তাহলে এটাও কিন্তু একটা বৃত্তচাপ। এরকম এই জায়গায় অসংখ্য বৃত্তচাপ তৈরি করা যাবে, যেমন এটাও একটা বৃত্তচাপ। তার মানে পরিধির একটা অংশকেই বলা হয় বৃত্তচাপ। আচ্ছা, এবার আসো জ্যা। তাহলে এই যে আমরা বৃত্তচাপ দেখলাম, হ্যাঁ, এই যে দুইটা বিন্দু দিয়ে পরিধির যে অংশটা থাকে, তাহলে জ্যা হলো একটা বৃত্তচাপের প্রান্ত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ। তাহলে এই যে এই বৃত্তচাপ, তার দেখো প্রান্ত বিন্দু বলতে এটা আর এটা, হ্যাঁ, তাদের সংযোজক রেখাংশ। এই বিন্দু দুটো আমি যদি সংযোগ করি, তাহলে যে রেখাংশটা পাবো এর নাম হচ্ছে জ্যা। দ্যাট ইজ, আমি যদি এইভাবে দেখাই যে একটা বৃত্তচাপ মানে কি, ধরো এইখানে একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম, তাহলে এই যে এই অংশটা হচ্ছে আমার একটা বৃত্তচাপ, পরিধির যেহেতু অংশ। তাহলে এই একটা বৃত্তচাপের যে প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ এইটা আর এইটা, সেই প্রান্ত বিন্দু দুটো যদি আমরা সংযোগ করি, তাহলে এইখানে যদি আমি এ, এখানে বি নাম দিই, তাহলে এটা একটা জ্যা। তাহলে একটা বৃত্তের কিন্তু অসংখ্য জ্যা তৈরি করা যাবে। যেমন আমি ধরো এইখানে এইটাও যদি টেনে দিই, তাহলে এই যে এটাও একটা জ্যা। তারপর এই দিকে দিতে পারি, এটাও একটা জ্যা। কেননা এই যে এইটুকু অংশ একটা বৃত্তচাপ, হ্যাঁ, তার প্রান্ত বিন্দু ছিল এটা এটা, সেই প্রান্ত বিন্দু দুটো সংযোগ করে দেওয়া হয়েছে, এদিকেও দেওয়া যাবে। এই সমস্ত গুলোই হচ্ছে জ্যা। তাহলে জ্যা কাকে বলে আসলে তোমাদের বইয়ে যেহেতু এটা আছে, এটা লিখবে, জ্যা হলো একটি বৃত্তচাপের প্রান্ত বিন্দু দুটির সংযোজক রেখাংশ। তো এইখানে একটা জরুরি কথা, ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। কেন দেখো, এই যে দেখো জ্যা মানে হচ্ছে কি এই পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ। আমি যদি এইখানে একটা বিন্দু নেই, এইখানে একটা বিন্দু নেই, তাহলে এই যে এই পাশের অংশটাও একটা পরিধির অংশ অর্থাৎ বৃত্তচাপ, আবার এই পাশের অংশটাও কিন্তু একটা পরিধির অংশ অর্থাৎ বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপের প্রান্ত বিন্দু এইটা আর এটা, এইটা যদি আমি সংযোগ করি, তাহলে দেখো এটা কেন্দ্রের ভিতর দিয়ে চলে গেল। তো কেন্দ্রের ভিতর দিয়ে যাক আর যাই যাক, ওই বৃত্তচাপের প্রান্ত বিন্দুগুলো যোগ করলে যদি একটা জ্যা হয়, তাহলে দেখো ব্যাসকেও একটা জ্যা বলা হয়। আর এই যে এতটুকু অংশ, এটা হলো ব্যাসার্ধ। আমরা আগেই পড়েছি যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তার মানে ব্যাসটা কিন্তু নামে ছোট কিন্তু কামে বড়, অর্থাৎ ব্যাসার্ধের ডাবল হচ্ছে ব্যাস। এই যে ব্যাস হচ্ছে পুরোটা, আর ব্যাসার্ধ হচ্ছে কিন্তু এর অর্ধেকটা। তাহলে এই ব্যাসকে আমরা কেন্দ্রগামী জ্যা বলতে পারি। দ্যাট ইজ, ব্যাসও এক ধরনের জ্যা, কিন্তু সেই জ্যাটা হবে কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্রের ভিতর দিয়ে যেতে হবে। আর এই ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, সবচেয়ে বড় জ্যা। কেন দেখো, আমি এখানে একটা জ্যা দিলাম, এটাকে জ্যা কেন বলছি, যে এই যে এইটা একটা বৃত্তচাপ, তার প্রান্ত বিন্দু ছিল এই দুটা, সেই প্রান্ত বিন্দুর সংযোগ এটা। তারপর আর একটা জ্যা দিলাম, তাহলে এইখানে দেখো এই যে এই অংশটা হচ্ছে আমাদের বৃত্তচাপ, সেই বৃত্তচাপের দুই প্রান্ত বিন্দু যোগ করেছি, তাহলে এটা একটা জ্যা। এরকম তুমি যতগুলো জ্যা আঁকবে, তার মধ্যে দেখো যেটা ব্যাস হবে এর সাইজটা কিন্তু আমি স্কেল দিয়ে যদি এইভাবে মাপি,
এটা সবচেয়ে বড় হবে। এই যে এর পরের গুলো দেখো আবার একটু ছোট হবে, এটা আরো ছোট হবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ব্যাসকে বলা হয় বৃত্তের বৃহত্তম জ্যা। তার মানে ব্যাস কাকে বলে আসলে তোমরা এখান থেকে বলতে পারো যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, কিন্তু এটা না দেওয়াই ভালো সংজ্ঞা হিসেবে। এমনি জেনে রাখবে যে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। আচ্ছা, একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি? তাহলে দেখো এই সম্পর্কটা কেমন। এই যে এখানে আছে, ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ যা তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়, অর্থাৎ ব্যাসটাই কিন্তু বড়। এর নামটা ছোট 2 অক্ষর, এর 3 অক্ষর, হ্যাঁ, কিন্তু ব্যাসটাই বড়। ধরো এরকম যে ব্যাসার্ধ দেয়া আছে একটা বৃত্তের 3 সেন্টিমিটার। হ্যাঁ, এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। এইখান থেকে যদি বৃত্তটার ব্যাস চাওয়া হয় তাহলে একে ডাবল অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6 সেন্টিমিটার, এইভাবে। তো এইটা যদি হয় তাহলে উল্টো ভাবে কি বলা যায়। দেখো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। অর্থাৎ কখনো যদি ব্যাস দেয়া থাকে যে 6 সেন্টিমিটার বা যেটাই দেওয়া থাক না কেন, ব্যাসার্ধ চাই, তখন কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। এই কথাটা ভালো বুঝতে হবে। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা, এটা আমরা অলরেডি পড়েছি। তারপরে ব্যাসকে বৃত্তের কেন্দ্রগামী জ্যাও বলা হয়, এটা আমরা এখানে পড়েছি। তাহলে এই ব্যাসার্ধ আর ব্যাসের সম্পর্ককে আমরা কি বলবো? যদি আমরা ব্যাসটা আগে বলি তাহলে ব্যাস কমা ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ডাবল। আর কেউ যদি ব্যাসার্ধ আগে বলে যে ব্যাসার্ধ কমা ব্যাসের, এইটা হবে অর্ধেক, হাফ, অর্ধেক। অর্থাৎ কখনো যদি ব্যাসার্ধ দিয়ে আমাকে ব্যাস চায় তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। আর যদি এমন হয় যে ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ চাচ্ছে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলেই অর্ধেক হয়ে যায়। তো এই হচ্ছে 160 পৃষ্ঠা। এবার আমরা 161 পৃষ্ঠায় আসি। এখানে কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে, ফিল আপ করতে হবে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা দেখো এই যে বৃত্তে যেটা পড়লাম এতক্ষণ, এই কেন্দ্র থেকে, এটা হচ্ছে পরিধি, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যতগুলো দূরত্বই দাও দাও না কেন, এটাকে আমরা শিখেছি যে এটাকে ব্যাসার্ধ বলা হয়। ব্যাসার্ধ পরিধির একটা অংশ। আচ্ছা, তাহলে পরিধির যে কোনো একটা অংশ, ধরো এই যে পুরোটা পরিধি, তার এই যে একটা অংশ, এটাকে আমরা কি শিখেছি? বৃত্তচাপ বলে। সংক্ষেপে আমরা অনেক সময় চাপ বলি, আর পুরো নাম হচ্ছে বৃত্তচাপ। একটা রেখা যা বৃত্তের যে কোনো 2টি বিন্দু যোগ করে তা হলো, তাহলে একটা রেখা যা বৃত্তের যে কোনো, এটা হচ্ছে জ্যা। কিরকম দেখো, একটা রেখা যা বৃত্তের যে কোনো 2টি বিন্দু যোগ করে, অর্থাৎ বৃত্তের যে কোনো 2টি বিন্দু বলতে ওই বৃত্তচাপেরও বলা যায়। তাহলে দেখো বৃত্তের যে কোনো 2টা বিন্দু আমরা নিলাম এটা, অথবা বৃত্তচাপের প্রান্ত বিন্দু বলা যায়। তো এই 2টা বিন্দু যোগ করলে এটাকে আমরা কি শিখেছি? জ্যা বলা হয়। জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে বলা হয় কেন্দ্রগামী জ্যা, অথবা এর নাম হচ্ছে কি? ব্যাস। যখনই একটা জ্যা দেখো এরকম, এটাও একটা জ্যা, এরকম যেতে যেতে যেটা কেন্দ্রের ভিতর দিয়ে যাবে এটাকে আমরা ব্যাসও বলি, অথবা এটা কেন্দ্রগামী জ্যা অথবা বৃত্তের বৃহত্তম জ্যা। আচ্ছা, যদি ব্যাস 12 সেন্টিমিটার হয়, ওই যে তখন আমরা যেটা বললাম, ব্যাস দিয়েছে 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ চেয়েছে, তোমাকে জানতে হবে যে ব্যাসার্ধ কিন্তু ছোট, ব্যাস বড়, অর্থাৎ একে অর্ধেক করতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 6 সেন্টিমিটার। ঠিক একইভাবে যদি ব্যাসার্ধ দেওয়া থাকতো, ব্যাস চাইতো, তাহলে 2 দিয়ে গুণ করতে হতো, উল্টো। পেন্সিল কম্পাস ব্যবহার করে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি। তো এখানে অনেকভাবে বলেছে, আমাদের এত কাহিনীর দরকার নেই। আমরা এটা কিন্তু পরীক্ষায় আসবে, যে কোনো একটা মাপ দিয়ে বলবে। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই সেন্টিমিটার স্কেলটা দেখো এখানে ধরবে। এখন যত সেন্টিমিটার বলবে, এখানে যেমন 3 সেন্টিমিটার বলা আছে, তাহলে এই কাঁটাটা দেখো এই যে জিরোর সাথে মিলিয়ে নেবে, আর এই যে 3 সেন্টিমিটার, এই যে 3-এর সাথে মিলিয়ে নিয়ে স্কেলটা সরিয়ে নিয়ে, হ্যাঁ, কম্পাসটা যেন না নড়ে, যতটুকু মাপ নেওয়া হয়েছে এইখানে ধরে এইভাবে যদি পুরোটা যদি গোল করে দাও, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু 3 সেন্টিমিটার হবে। এটা দেখানোর জন্য আরো সুন্দর সিস্টেম আছে। এইখান থেকে দেখো, ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এই যে কোনো একটা দিলেই হবে, তবে এই পাশের এইটা স্টেপটা দিলেই ভালো লাগে দেখতে। এইভাবে এইভাবে দিয়ে এটা যোগ করে দাও। তারপরে এইখানে হয়তো নামও দিতে পারো যে ও এ, আর এইখানে লিখে দিলে যে 3 সেন্টিমিটার। তো এইভাবে যত সেন্টিমিটারই বলুক না কেন, আমরা স্কেলে জিনিসটাকে মাপ দিয়ে, হ্যাঁ, তারপরে কিন্তু সেটা আঁকতে পারি। তো
তো এটাই ছিল আমাদের 161 পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা ক্লাস শেষ করে দিলাম। আমরা এরপরে ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো দেবো। তোমরা সেগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নেবে। ধন্যবাদ।